নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এঁচোড় কাটার পদ্ধতি সহ দারুণ স্বাদের এই এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটি শেয়ার করছি। একদম কম তেল মশলা দিয়ে এই রেসিপিটি আজকে আমি বানাবো। এঁচোড় তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন বা খেয়েছেন, তো একবার অনুরোধ রইল এই পদ্ধতিতে বানানোর। দেখবেন একবার এই পদ্ধতিতে বানালে বারবার এই একই পদ্ধতিতেই আপনারা বানাবেন, এতটাই টেস্টি হয় আর খুবই কম তেল মশলায় এই রেসিপিটি হয়ে যাবে। তো দেখুন, প্রথমে এঁচোড়গুলোকে এইভাবে কেটে নিতে হবে। আমি আজকে একটু বেশি পরিমাণেই এঁচোড় রান্না করছি, তো এখানে আমি 2 পিস এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে এরকম 2 ভাগ করে কেটে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে দেখবেন এর মধ্যে যে আঠাটা রয়েছে, আঠাগুলো কিন্তু ধোয়া হয়ে যাবে আর হাতের মধ্যে একটু আঠাটা কম লাগবে। তো দেখুন, এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা অবশ্যই এই কাটার পদ্ধতিটা একটু লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত সহজে এঁচোড় কাটা হয়ে যায়। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এঁচোড়ের খোসাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর দেখুন, এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। আর ভেতরের মোটা আঁতিটা রয়েছে, ওই আঁতিটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তারপর দেখুন, এই একই পদ্ধতিতে আমি দুটো এঁচোড়ই কেটে নেব। বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই এঁচোড়ের পিসগুলো আমি ঠিক কীরকম রেখেছি। মানে খুব বেশি বড় সাইজেও না, আবার খুব বেশি ছোট সাইজেও না। তো এইভাবেই কিন্তু এঁচোড়গুলোকে কেটে নিতে হবে। এঁচোড়গুলো কেটে নেওয়ার পর তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য দেখুন, আমি একটি পাত্রে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু অনেকটা পরিমাণেই এঁচোড় রয়েছে, তাই এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন এঁচোড়গুলো সেদ্ধ করার সময় এঁচোড়ের মধ্যে একটা সুন্দর কালার আসবে, সেই জন্য এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের। এঁচোড় সেদ্ধ করার সময় খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলে দেখবেন এঁচোড়গুলো সেদ্ধ করার সময় পাত্রে আঠা লেগে যায়। দেখবেন এই সর্ষের তেলটা ব্যবহার করলে যে কোনো পাত্রেই আপনারা যখন এঁচোড় সেদ্ধ করবেন, পাত্রে কিন্তু কোনো রকমভাবেই আঠা লেগে যাবে না। তো দেখুন, সর্ষের তেল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে আমি ধুয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যতক্ষণ না এঁচোড়গুলো সেদ্ধ হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 10 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, তো এঁচোড়গুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করব না, 60% মতো সেদ্ধ হয়েছে, আর বাকিটা আমি রান্নাতে সেদ্ধ করে নেব। তো এই সময় আমি এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তারপর একটি ছান্তার সাহায্যে আমি এঁচোড়গুলোকে জল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেহেতু খুবই কম তেল মশলায় আজকে রান্নাটা করছি, সেই জন্য এখানে আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা করছি। আপনারা হয়তো অনেকেই এঁচোড় ভেজে নিয়ে, মানে তেলের মধ্যে ভেজে নিয়ে রান্না করেছেন। তো আজকে আমি এঁচোড়গুলোকে তেলের মধ্যে ভাজবো না, এই সেদ্ধ করে নিয়েই তারপরে রান্নাটা করছি। তো দেখুন, এঁচোড়গুলো তুলে নেওয়ার পর এখানে আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, মানে পরিমাণ মতো। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেখুন বেশ কয়েকটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে।
আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করে নিই। এখানে আমি একটি বাটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি না, আমি লঙ্কাটা একটা অন্য বাটিতে অ্যাড করব। এখানে আমি শুধুমাত্র হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখানে আরও একটা ছোট্ট টিপস বলি আপনাদের। গুঁড়ো মশলা যে কোনো রান্নাতে যখন ব্যবহার করবেন এইরকম ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন বাটা মশলার মতোই লাগবে। তো দেখুন, আরও একটি আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মানে আমি এখানে 2 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে বলে রাখি আমি লঙ্কার গুঁড়োটা কেন আলাদা করে ব্যবহার করলাম। আমার ছেলে লঙ্কার ঝালটা একদমই খেতে পারে না, যেহেতু শুকনো লঙ্কার ঝাল, তাই ও একদমই খেতে পারে না। কাঁচা লঙ্কার ঝালটা এখন একটু আধটু খেয়ে নেয়, তো লঙ্কার মানে শুকনো লঙ্কার ঝাল এখনও আমি ওকে দিই না। তো সেই জন্যই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরেই লঙ্কাটা অ্যাড করি। দেখুন, এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াই থেকে আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 থেকে 3 টুকরো দারচিনি আর 4টে ছোট এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে বা সাদা জিরে। এখানে আমি 2 টিস্পুন পরিমাণে গোটা জিরে ব্যবহার করেছি। এবার এই জিরেটাও ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জিরেটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। বন্ধুরা, আপনারা যারা পেঁয়াজ রসুন খান না, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দিয়ে আপনারা কিন্তু এই পদ্ধতিতে এঁচোড়ের রেসিপি বানাতে পারেন। তো দেখুন, এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি পেঁয়াজগুলোকে দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে একটা কালার এসে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আমি কিন্তু নড়াতে একটু আধ ভাঙা করে নিয়েছি রসুনগুলোকে। তো আপনারা চাইলে কিন্তু রসুনগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় রসুনগুলোকে এরকম আধ ভাঙা করে রেসিপিতে ব্যবহার করলে বেশি টেস্টি হয়। তো এবার আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরিভাবেই চলে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা ব্যবহার করছি। আদা বাটা দেওয়ার পর আদার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আদা রসুন পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নিতে হবে।
দেখুন আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি একটু ভেজে নিয়েছি। এবার যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, যে গুঁড়ো মশলাটা, সেটা এখানে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর ওই মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। বন্ধুরা এই সময় এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি একদম তরকারির স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করছি, মানে পরিমাণ মতো নুন ব্যবহার করেছি। আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। এবার টমেটোটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, বা টমেটোগুলোকেও একসঙ্গে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তাহলে দেখবেন টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটা ঢাকাও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে টমেটোগুলো আরও তাড়াতাড়ি গলে যাবে। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা কুচি ব্যবহার করলাম। মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, তো ধনেপাতা দেওয়ার পর আবারও মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, আর ধনেপাতাগুলোকে একটু ভেজে নেব এই মশলার সঙ্গেই। তো মশলার সঙ্গে আমি ধনেপাতাগুলোকে আরও একটু ভেজে নিয়েছি। দেখুন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। একটা মিষ্টি গন্ধ যখন বের হবে এই মশলার থেকে, তখন সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো এখানে দিয়ে দিতে হবে। সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর একটু কষিয়ে নিয়েছি। দেখুন এঁচোড়গুলো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। আপনারা কেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে
তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়েছি। আর বন্ধুরা এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর যে কোনো রান্নাতে দেখবেন হালকা গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা আরও ভালো আসে। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে জলটা ফুটে এসেছে। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার এখানে আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে তারপর লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। যেই লঙ্কাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি, এবার এখানে আমি লঙ্কাটা অ্যাড করে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো লঙ্কা দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবারও মিক্স করে নিয়েছি। আরও 1 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটিকে আমি গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।